হ্যাঁ, এটার একটাই মাত্র কারণ ছিল, সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার যেন মুখোমুখি না হতে হয়। কারণ বিশ্বের যে কোনো দল আপনার যত বড় ফর্মই থাকুক, ভালো ফর্মই থাকুক, অস্ট্রেলিয়ার সামনে সবকিছু কিন্তু মলিন হয়ে যেতে পারে ছোটখাটো ভুলের জন্য, ঠিক আছে? সো সেই জন্য হয়তো ভারতও চায়নি যে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হোক, নিউজিল্যান্ডও চায়নি সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হোক, কিন্তু শেষ পর্যন্ত ভারত অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে কিছুক্ষণ পরেই। সো সবকিছু মিলিয়ে কেমন মনে হচ্ছে? আসলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যেই জার্নি, সেই জার্নির সব থেকে বড় লড়াইটা বোধ হয় আজকের ম্যাচেই দেখা যাবে। ভারত বনাম অস্ট্রেলিয়ার যেই ম্যাচ, অনেক দিক থেকেই এই ম্যাচ তাৎপর্যপূর্ণ। নিশ্চিতভাবেই যেমনটা বললেন, যারা জিতবে তারা শিরোপার দৌড়ে অনেকটা এগিয়ে যাবে, ফাইনালে উত্তীর্ণ হয়ে যাবে, এবং ফাইনালে অপর পক্ষ থেকে নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকা যারাই আসুক তাদের কিন্তু একটা আপার হ্যান্ড থাকবেই। এবং ভারত এবং অস্ট্রেলিয়া যখন আসলে মুখোমুখি হয় তখন পুরো বিশ্ব আসলে তাকিয়ে থাকে শ্রেষ্ঠত্বের লড়াই দেখার জন্য। 2023 বিশ্বকাপে যেই হারটা আসলে ভারত নিজের ঘরের মাটিতে পেয়েছিল, সেই হারের একটা সে প্রতিশোধ কিন্তু আজকের ম্যাচে তারা নিতে চাইবে। দুবাইয়ে যারা আসলে আগের সবগুলো ম্যাচ খেলেছে তারা নিশ্চিতভাবেই এগিয়ে থাকবে। হোম একটা অ্যাডভান্টেজ হয়তো দুবাইয়ে তাদের সেকেন্ড হোম তারা মানে ভাবতেই পারে, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন দুবাইয়ে তারা নামবে সেই জায়গাটাতে তারা আসলে স্পিনিং ট্র্যাক বানাবে। দুবাইয়ের উইকেটে আসলে ভারতীয়রা এই মুহূর্তে সব থেকে বেশি বেনিফিটটা আসলে পাচ্ছে, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে যখন তারা মাঠে নামছে সেই জায়গাটাতে তারা আসলে অস্ট্রেলিয়াকে হারাতেই চাইবে, অল আউট এফোর্টে যাবে তারা। আসলে অস্ট্রেলিয়ার এই দলটা তরুণ দল, অনেক বড় বড় নাম এই দলটাতে নেই, তবুও কিন্তু এই দলটাকে আসলে পেছনে রাখার কোনো কারণ নেই। কিন্তু আমরা যে স্কোয়াডটা দেখে আসতে পারি, মানে 15 জনের স্কোয়াড, যেহেতু এখনো বেস্ট 11 আসেনি, 15 জনের স্কোয়াডে যারা আছেন, এর আগেও কিন্তু আমরা দর্শকদের জানিয়েছি যে ভারতের 15 জনের স্কোয়াডে কারা আছেন, এবং নাম প্রত্যেকটা নামই কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ। বিরাট কোহলি থেকে রোহিত শর্মা, কুলদীপ যাদব থেকে শুরু করে আপনি যদি ওয়াশিংটন সুন্দর পর্যন্ত যান, তাহলে দেখবেন যে প্রত্যেকটা প্লেয়ার হচ্ছে ভ্যালুয়েবল, এবং ভারতের মানে ম্যাচে যে কোনো প্লেয়ারই হচ্ছে পার্থক্যটা তৈরি করে দিতে পারে, এবং যে কোনো মুহূর্তে তারা পার্থক্য তৈরি করে দিতে পারে। সো আজকের বেস্ট 11টা আসলে কেমন হতে পারে অস্ট্রেলিয়ার সাথে? আপনার রোহিত শর্মা তো থাকছেনই, শুভমান গিল আমার মনে হয় যে তাকে রাখা হবে। দুর্দান্ত একটা দল আসলে। আপনি যদি দেখেন অভিজ্ঞ বিরাট কোহলি, রোহিত শর্মা তো রয়েছেনই, কিন্তু তাদের ছাপিয়ে কিন্তু এই আসলে স্ট্যান্ড আউট পারফর্মার কিন্তু শ্রেয়াস আয়ার কিন্তু অবিশ্বাস্য একটা ভূমিকা পালন করছেন ভারতীয় ব্যাটিং লাইন আপটাতে। এবং আপনি যদি দেখেন গত ম্যাচে যিনি আসলে 5 পেয়েছেন, তার যে আসলে আজকের ম্যাচে জায়গা হবে স্কোয়াডে বা একাদশে জায়গা হবে তার কোনো নিশ্চয়তা কিন্তু নেই। বরুণ চক্রবর্তীর কথা বলছি, তিনি 5 পেয়েও আসলে সন্দেহান যে আসলে তাকে খেলানো হবে কি হবে না, কারণ হচ্ছে অস্ট্রেলিয়ানদের অনেকেই আসলে স্পিনটা খুবই ভালো খেলেন। তাদের বিপক্ষে 4 স্পিনার নিয়ে আসলে ভারত যাবে কিনা, অথবা সেখানে আশদীপ সিং যিনি আসলে ট্রেভিস হেডের বিপক্ষে দারুণ সফল, তাকে আসলে খেলানো হবে কিনা, সবকিছু নিয়ে আসলে এখনো পর্যন্ত কিন্তু একাদশে যে আসলে যিনি গত ম্যাচে 5 পেয়েছেন তিনি থাকবেন কিনা সেটি মানে অনিশ্চিত। আপনি এই জায়গাটাতে আসলে বুঝতে পারবেন যে ভারতীয় দল কতটা শক্তিশালী। এখন পর্যন্ত তারা অবিশ্বাস্য পারফরমেন্স দেখিয়েছে, এবং সেই জায়গাটাতে আসলে আজকের ম্যাচেও তারা পরিষ্কার ফেভারিট হিসেবে শুরু করবে। তবে মাথা ব্যথার কারণ হতে পারেন আসলে ট্রেভিস হেড। সেটা মাথা ব্যথার কারণ আসলে অস্ট্রেলিয়া টিমটাই মাথা ব্যথার কারণ হতে পারে। কারণ আপনি দেখেন যে ভারত বলেন, পাকিস্তান বলেন, আর অন্য যে কোনো দলই বলেন, তারা যত বড় ফর্মেই থাকুক, অস্ট্রেলিয়া যখন বৈশ্বিক আসরে কিন্তু অস্ট্রেলিয়া দেখেন সেমিফাইনাল এবং তারা ফাইনালে কিন্তু খুব কম তাদের হার, এবং অস্ট্রেলিয়া যখন কোয়ার্টার ফাইনালে উঠে বা সেমিফাইনালে উঠে তখন কিন্তু আসলে তাদের হারতে খুব কম দেখা গেছে, আপনি যদি বিচার করেন আর কি। তো সবকিছু মিলে অস্ট্রেলিয়ার সামনে পড়া মানে হচ্ছে একটা আতঙ্ক, সেটা যত বড় দলই হোক না কেন, এবং ভারতের জন্য কিন্তু সেটা আতঙ্ক। এই কারণে কিন্তু আপনি দেখেন যে লাস্ট ম্যাচে কিন্তু নিউজিল্যান্ডের সাথে ভারত 250 রানে অল আউট হয়ে গেছে, বা 250 রানে তাদের ইনিংস শেষ করেছে, কিন্তু ভারত কি 250 রানের ইনিংস শেষ করার মতো দল না। আবার নিউজিল্যান্ড 250 রান সেটাকে চেস করতে পারে নাই, তারাও কি ওরকম দল? মানে আমরা ওভারঅল যেটা দেখলাম, কারণ ওই ম্যাচে দুজনে হারের একটা প্রতিযোগিতায় নেমেছিল, যেটার একটা মাত্র কারণ যে অস্ট্রেলিয়ার সামনে যেন পড়তে না হয়। এই যে মেন্টাল প্রেসার, মানসিক চাপ কিন্তু থাকবে, আপনার পারফর্মার আছে দলে কিন্তু মানসিক চাপ থাকবে। এই মানসিক চাপগুলোকে উতরে যাওয়ার যে ব্যাপারটা, সেটা কি ভারত পারবে কিনা? অবশ্যই যেমনটা বললেন মানসিক চাপ। আপনি যদি দেখেন 2023 বিশ্বকাপে নিজেদের ঘরের মাটিতে খেলা,
মানে হাজার হাজার দর্শক নিজেদের সাপোর্টটা করছে, সেই জায়গাটাতে ভারত দুর্দান্ত একটা সূচনা করেছে, 9 আউট অফ 9 উইন্স ছিল তাদের। সেই জায়গাটাতে মানে মনেই হচ্ছিল যে ভারত অপরাজিত চ্যাম্পিয়ন হবে। অস্ট্রেলিয়া দল যেখানে আসলে ধুঁকতে ধুঁকতে সেমিফাইনালে উঠেছিল, আফগানিস্তানের বিপক্ষে তাদের হারের একটা শঙ্কা ছিল, সেই দল সেমিফাইনালে ওঠার পর কিন্তু আমূলে বদলে গেল, হঠাৎই বদলে গেল। অস্ট্রেলিয়া এমনই একটা দল, যে কোনো উইকেট, যে কোনো পেচ, যে কোনো কন্ডিশন, যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে অস্ট্রেলিয়া যে কোনো দিন আসলে জয়লাভের দিকে তারা ঝুঁকে থাকে এবং তারা আসলে হারতে রাজি নয়। তারা আসলে ওই জান প্রাণ দিয়ে খেলে। তাদের যেই শ্রেষ্ঠত্ব, তাদের যে ঐতিহ্য, ক্রিকেটীয় ঐতিহ্য, সেই জায়গাটাতে তারা কোনো দলকেই ছাড় দেয় না এবং যাই থাকুক, তাদের যত শক্তিমত্তার বিচারে যতই আসলে তারা পিছিয়ে থাকুক, অস্ট্রেলিয়াকে কোনো ম্যাচ থেকেই দূরে রাখা সম্ভব নয়। তারা আসলে ওই তাদেরকে 50-50 চান্সেসই দিতে হবে। আমরা যদি দেখি, আমরা সমীকরণ কিন্তু দেখি যে, বা উইনিং পার্সেন্টেজ দেখি ম্যাচের আগে, যে কোনো একটা দল 10%, কোনো একটা দল 90% কিংবা 40-60, অস্ট্রেলিয়াকে সেই জায়গাটাতে আসলে 50-50 থেকে কমিয়ে রাখার কোনো সুযোগ নেই। যত দুর্বল দলই হোক, যত অভিজ্ঞ ক্রিকেটার না থাকুক, যত ইনজুরি আক্রান্ত দলই থাকুক, অস্ট্রেলিয়া কিন্তু দুর্দান্ত। অস্ট্রেলিয়া যে কোনো দিন যে কোনো দলকে হারিয়ে দিতে সক্ষম এবং তার প্রমাণ কিন্তু ভারতের মাটিতে আমরা দেখেছি। সবকিছুই যখন ভারতের পক্ষে ছিল, সেই জায়গাটাতেও অস্ট্রেলিয়া পুরো দলকে আসলে, পুরো ভারতীয় দলকে স্তব্ধ করে দিয়ে আসলে শিরোপাটা জিতেছিল 2023 বিশ্বকাপে। এবং আজকের ম্যাচও যদি দুবাইতে, যেখানে আসলে ভারতীয় প্রচুর সমর্থক থাকতে পারেন, সেই জায়গাটাতে আজকেও যদি সমর্থকদের চুপ করিয়ে তারা আরো একবার আসলে ফাইনালে উত্তীর্ণ হয়ে যায়, খুব একটা অবাক হওয়ার কিছু থাকবে না। আমার মনে আছে 2023 সালের বিশ্বকাপে ভারতের বিপক্ষে যে এই ব্যাপারটা, ভারত এবারও কিন্তু ভারতের পক্ষে সবকিছুই। কারণ দেখেন, আপনি যদি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু থেকে আপনি এখন পর্যন্ত ভারতের অ্যাক্টিভিটিস দেখেন, তাহলে দেখবেন যে ভারতের মতো রাজকীয় অবস্থায়, ভারতীয় মতো এরকম আরামে আসলে কোনো দল নেই। ভারত একটা ভেন্যুতে গেছে, সেখানে তারা নিজেদের মতো মাঠ বানিয়েছে, মানে পিচ বানিয়েছে, তাদের কন্ডিশন অনুযায়ী তারা প্র্যাকটিস করছে, তারা একটি হোটেলেই আছে এবং তারা এই যে সব দল যখন দৌড়াদৌড়ি করছে এদিক থেকে ওদিক, তখন ভারত রিল্যাক্স। মানে এত সুযোগ সুবিধা পাওয়ার পরেও যদি তারা চ্যাম্পিয়ন হতে না পারে বা সেমিফাইনাল থেকে অস্ট্রেলিয়াকে হারাতে না পারে, তাহলে সেটা কিন্তু আসলে দুঃখজনক হবে। আমরা দেখেছি যে সেমিফাইনাল, মানে নিউজিল্যান্ড এবং ভারতের লাস্ট ম্যাচের আগে কিন্তু 4টা দলই দুবাইয়ে চলে আসছে, ইউএইতে চলে আসছে। কারণ হচ্ছে যে তারা জানে না যে তাদের খেলাটা আসলে কোথায়। দক্ষিণ আফ্রিকা পাকিস্তান থেকে খেলা শেষ করে দুবাইয়ে চলে আসছে, অস্ট্রেলিয়াও দুবাইয়ে চলে আসছে, শুধুমাত্র ভারত কার প্রতিপক্ষ হবে সেটার জন্য। কিন্তু অস্ট্রেলিয়া যেহেতু ভারতের প্রতিপক্ষ, দক্ষিণ আফ্রিকাকে ফিরে যেতে হয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ডকে ফিরে যেতে হয়েছে পাকিস্তান। এই যে ধকলের যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো আসলে নিয়ে কথা হচ্ছে। ভারতকে যে এক্সট্রা সুবিধা দেওয়া হচ্ছে, এই সুবিধাগুলো নিয়ে আসলে অনেক কথা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। আপনার ভারতীয় ক্রিকেটাররা আবার এটাকে ডিফেন্ড করছে। আইসিসি থেকে আসলে ভারত সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস পাচ্ছে কিনা, হ্যাঁ, ফাইন্যান্সিয়ালি ভারত আসলে বিজনেসের ক্ষেত্রে খুব বড় ভূমিকা পালন করে ক্রিকেটে, এটা ঠিক কথা। কিন্তু তারপরও কি আইসিসির সমান নজর সবার দিকে দেওয়া উচিত কিনা? অবশ্যই আসলে সমান নজর দেওয়া উচিত, যদিও সেটি আদৌ সম্ভব কিনা সেটি নিয়ে প্রশ্ন থাকে। আপনি যদি দেখেন তাদের এক্স ক্রিকেটার, লিজেন্ডারি ক্রিকেটার সুনীল গাভাস্কার, তিনি একটা বাঁকা কথা বলেছেন যে ভারতীয় দল আছে বলেই আইসিসির আয় হচ্ছে এবং সেই জায়গা থেকে অন্যান্য দল আসলে ওই আর্থিকভাবে বেতনটা পাচ্ছে। তো আসলে এই কটু কথাও আসলে আমাদের শুনতে হয় অন্যান্য যে দেশগুলো রয়েছে তাদের। এবং আপনি যদি দেখেন, আপনি বললেন যে আসলে ভারতীয় দলের মোকাবেলা করার জন্য সবগুলো দল দুবাইতে চলে এসেছে, তাদের অন্যান্য দিনও কিন্তু জার্নি করতে হয়েছে, প্রতিটি দল জার্নির মধ্যে ছিল। আসলে এই জায়গাটাতেই আসলে ভারতকে এই সুবিধাটা দেওয়ার জন্যই আসলে আপনি যদি দেখেন পাকিস্তানের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতকে দ্বিতীয় ভেন্যু হিসেবে গ্রহণ করা। এবং আরও একটা ব্যাপার কিন্তু আমরা বলতেই পারি যে যখন আসলে অন্যান্য সবগুলো দল খেলছিল, আফগানিস্তান আজকে ম্যাচ খেলে একদিন পরই ম্যাচ খেলতে হয়েছে তাদেরকে, সেই জায়গাটাতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে কিন্তু ভারতীয় দল 6 দিনের একটা ব্রেক পেয়েছে, লম্বা একটা বিরতি পেয়েছে। প্রতিটি আইসিসি টুর্নামেন্টেই কিন্তু তারা এই সুযোগ সুবিধাগুলো নেয়, উইকেটের সুযোগ সুবিধা নেয়, যদিও তারা আসলে সেই জায়গাটাতে সব বরাবরই নেতিবাচক কথা বলে এসেছে যে না, আমরা আসলে সুযোগ সুবিধা নেই না। তবে এই যে ফিক্সচারে ভারতীয় দল সুবিধা পায়, অন্যান্য কোনো দল সুবিধা পায় না, সেই জায়গাটা কিন্তু আসলে প্রতি বছর যখন ঘটতে থাকবে তখন কিন্তু প্রশ্নটা আসতেই থাকবে এবং এবারও তার ব্যতিক্রম নয়।
এবং দুবাইয়ের উইকেটে যখন আসলে ভারতীয় বোলাররা সুবিধা পাচ্ছেন কিংবা প্রতিপক্ষের বিচার করে আসলে তেমন উইকেট পাচ্ছেন, ঠিক সেই জায়গাটাতে কিন্তু প্রশ্ন আসে। আপনি যদি দেখেন নিউজিল্যান্ডের বিপক্ষে যখন তারা মুখোমুখি হয়েছে পুরোটাই স্পিনিং ট্র্যাক, আবার যখন বাংলাদেশের বিপক্ষে মুখোমুখি হয়েছে সেই জায়গাটাতে পেস বোলিং উইকেট আমরা দেখতে পেয়েছি। তো ভারতীয় দল আসলে ওই তাদের শক্তিমত্তার বিচার অনুযায়ী আসলে উইকেটটা পান, এবং আজকের ম্যাচেও অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা যে স্পিনিং উইকেট বানাবে তার কোনো ব্যতিক্রম আমরা হয়তো দেখবো না, এবং এই সুযোগ সুবিধাগুলো ভারতীয় দলকে লম্বা সময় ধরে দিয়ে আসা হচ্ছে। আসলে স্পিনিং উইকেট বানালেও কিন্তু ভারত ঝামেলায় পড়তে পারে, কারণ অ্যাডাম জাম্পা আপনি জানেন যে তার যে কন্ট্রিবিউশন এখন পর্যন্ত অস্ট্রেলিয়া দলে, এবং সে যদি মানে ফায়ার হয় তাহলে পরে ওই দিন কিন্তু যে কোনো দলের অবস্থা খারাপ হয়ে যাবে। এবং যেহেতু সেমিফাইনাল ম্যাচ, সেহেতু কিন্তু আসলে যে কোনো একজন তো মানে খেলবে, আপনার বোলারদের পক্ষে হয়ে একজন, ব্যাটসম্যানদের পক্ষে হয়ে একজন, ধরেন অস্ট্রেলিয়ার দুইজন খেললে কিন্তু ম্যাচ বের করে আনা সম্ভব। আপনার কি মনে হয় যে যদি টসে জিতে ভারত ব্যাটিং পায় বা অস্ট্রেলিয়া ব্যাটিং পায়, আসলে এই দুবাইয়ের যে মাঠ, আমরা জানি যে এখানে 250 রানও হয়েছে, আবার 350 রানও হয়েছে, আসলে বলা যায় না যে এটা ডিপেন্ড করতেছে যে ওই দিন খেলাটা কেমন হয়, ব্যাটসম্যানরা কেমন ব্যাটিং করে। সো আনুমানিক আসলে রানটা কেমন হলে পরে এটা চেজেবল রান হইতে পারে। দুবাই আসলে এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হচ্ছে 239। আমি গতকাল দেখছিলাম সমীকরণটা, আসলে স্ট্যাটটা দেখছিলাম, দুবাইয়ে 239 রান হচ্ছে প্রথম ইনিংসের অ্যাভারেজ স্কোর। অন্যান্য গ্রাউন্ডে যদি দেখেন পাকিস্তানে আসলে 300-র বেশি কিংবা 300-র কাছাকাছি দুইটা মাঠে, এবং আজকের ম্যাচে আসলে ওই 250 প্লাস কিংবা 250 হচ্ছে পার স্কোর। 280-90 যদি কোনো দল করতে পারে প্রথমে ব্যাটিং করে, সেই দলই আসলে জয়লাভের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে। আরও একটা ব্যাপার যেমনটা বলছিলেন যে অ্যাডাম জাম্পার কথা বলছিলেন, স্পিনিং ট্র্যাক বানালে আসলে জাম্পাই আসলে সব থেকে বড় ভূমিকা পালন করতে পারে। আমরা এর আগে 2023 বিশ্বকাপ বারবার ঘুরে ফিরে আসছে, সেই জায়গাটাতে অস্ট্রেলিয়াকে কাবু করার জন্য তারা আসলে স্পিনিং ট্র্যাকই বানিয়েছিল, এবং সেই জায়গাটাতে জাম্পাই মানে অস্ট্রেলিয়ান দলকে আসলে জিতিয়ে দিয়েছিলেন, পার্থক্য করে দিয়েছিলেন। মিডল ওভারে যখন আপনি দেখেন ভারতীয় দল প্রতি ম্যাচে আসলে 300-র বেশি রান করছিল, সেই ম্যাচে কিন্তু আর ওই মিডল ওভারে অ্যাডাম জাম্পা রান বিলান নিয়ে তিনি আসলে দুর্দান্ত একটা স্পেল করেছেন, 3টা উইকেট নিয়েছিলেন। সেই জায়গাটাতে জাম্পাই আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। যেই স্কোরটা ভারতীয় দল, রোহিত শর্মা ওপেনিংয়ে আসলে যেই স্ট্যান্ডটা আসলে দিয়েছিলেন ভারতীয় দলকে, সেই জায়গাটাতে 300+ রান হবে এমনটাই আসলে সবাই ভাবছিল সেই ফাইনালে, কিন্তু অ্যাডাম জাম্পার যেই স্পেল, তিনি আসলে ওই 4-এর কম ইকোনমিতে বোলিং করে 3টা ভাইটাল উইকেট নিয়ে দিয়েছেন। সেই জায়গাতে তিনি ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন এবং অস্ট্রেলিয়া দলকে জয়লাভ করতে সহযোগিতা করেছেন। আজকের ম্যাচেও সেই একই ধরনের রোল হয়তো অ্যাডাম জাম্পাও প্লে করতে পারেন, কারণ ভারতীয় দলে যেহেতু আসলে 5 জন স্পিনার রয়েছেন, 4 জন গত ম্যাচেই খেলেছেন, এবং ভারুণ সহ আসলে 4 জন স্পিনারের এই ম্যাচে খেলার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে। সেই জায়গাটাতে অ্যাডাম জাম্পা আসলে কার্যকর ভূমিকা পালন করতে পারেন। সেই সাথে ম্যাক্সওয়েলকে আমরা দেখেছি তিনি আসলে ওই তার পার্ট টাইম অফ স্পিনটা দিয়েও কিন্তু কার্যকর ভূমিকা পালন করতে পারেন। এবং স্পিনিং উইকেট হলেও আসলে অস্ট্রেলিয়ান ব্যাটাররা স্পিন দুর্দান্ত খেলেন। স্টিভেন স্মিথ, যার স্পিনের বিপক্ষে গড় কিন্তু আকাশচুম্বী, তার 100-র বেশি আসলে ব্যাটিং অ্যাভারেজ রয়েছে একাধিক বোলারের বিপক্ষে। জাদেজার বিপক্ষে তার ব্যাটিং অ্যাভারেজ আসলে 100-র বেশি, এবং কুলদীপ যাদবের বিপক্ষেও আসলে তার ব্যাটিং অ্যাভারেজটা দুর্দান্ত। এবং আপনি যদি দেখেন তাদের যেই ওপেনার ব্যাটার ট্রেভিস হেড, তার আসলে এই 3 বোলারের বিপক্ষে, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা, এই 3 জন বোলারের বিপক্ষে তার ব্যাটিং অ্যাভারেজ 123। মাত্র একবার তিনি আউট হয়েছেন এই 3 বোলারের বিপক্ষে। নিশ্চিতভাবেই আসলে ট্রেভিস হেড এই স্পিনারদের ছেড়ে কথা বলবে না, এবং আরও একজন স্পিনার ভারুণকে যদিও আসলে ট্রেভিস হেড কখনোই মোকাবেলা করেননি, সেই জায়গাটাতে এই ভারুণও যে খুব একটা কার্যকর হবেন ট্রেভিস হেডের বিপক্ষে সেটি আসলে বলা যায় না এই মুহূর্তে আসলে, কারণ ট্রেভিস হেড স্পিনারদের দুর্দান্ত খেলেন, স্টিভেন স্মিথ দুর্দান্ত খেলেন, ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট প্রায় 150 স্পিনারদের বিপক্ষে। আপনি যদি দেখেন ব্যাটিং অর্ডারে যারা রয়েছেন, আরও 2 ব্যাটার যারা রয়েছেন, উইকেট কিপার ব্যাটার জশ ইংলিশ এবং অ্যালেক্স ক্যারি, তারাও কিন্তু স্পিন দুর্দান্ত খেলেন। তো আসলে অস্ট্রেলিয়ান ব্যাটাররা আসলে স্পিন বোলিং হোক কিংবা পেস বোলিং হোক, অস্ট্রেলিয়ান ব্যাটারদের পিছিয়ে রাখার কোনো কারণ নেই, এবং স্পিনিং ট্র্যাক হলেও অ্যাডাম জাম্পাই আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। অস্ট্রেলিয়ান দল আসলে এই মুহূর্তে ভারতের জন্য সব থেকে বড় থ্রেট। শুধু কি ভারতের জন্য নাকি বিশ্বের যে কোনো দলের জন্য? আমি একটা জিনিস দেখেন, আমরা একটু দুবাই থেকে ঘুরে আসতে চাই। ইমরান হোসেন আমাদের সঙ্গে আছেন দুবাই থেকে। আজকে কিছুক্ষণ পরে শুরু হবে ভারত এবং অস্ট্রেলিয়ার সেমিফাইনাল ম্যাচ, এবং এই ম্যাচে যারা জিতবে তারাই নিশ্চিত মনে হয় যে চ্যাম্পিয়ন হবে, কারণ এরই সবচেয়ে দুজন বড় শক্তি দলের ম্যাচ। সো ওখানে আসলে
কেমন দেখছেন? ইন্ডিয়ান দর্শকরা, ভারতীয় দর্শকরা আসছে নাকি অস্ট্রেলিয়া দর্শকদের অনুভূতি কেমন সেখানে? শুকুর, আপনাকে ধন্যবাদ। আমি আপনাদের আলোচনা শুনছিলাম, আপনারা কিছুক্ষণ আগে স্টুডিওতে বসে আলোচনা করছিলেন ভারতের স্কোয়াড নিয়ে এবং অস্ট্রেলিয়ার স্কোয়াড নিয়ে, এবং আপনারা আলোচনা করছিলেন যে ভারতে যে অনুষ্ঠিত হয়েছিল টি-20 বিশ্বকাপ যে হয়েছিল, সেই ওয়ানডে বিশ্বকাপের কথা বলছিলেন যে আহমেদাবাদে যে অস্ট্রেলিয়া ভারতকে হারিয়ে আসলে যে ট্র্যাজেডি তৈরি করেছিল, সেই আবারও আরেকটি ট্র্যাজেডি হবে কিনা। এবং আমরা দেখেছি আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপেও আসলে ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া সেই ফাইনালে উঠেছিল। আরো একটি মেগা সেমিফাইনাল, যেখানে আসলে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন ভারত। আসলে ভারত মানেই আসলে অস্ট্রেলিয়ারা খুব খুব ভালো ক্রিকেট খেলে, আমরা গত কয়েক বছর দেখে আসতেছি। আহমেদাবাদের আবার পুনরাবৃত্তি হবে কিনা সেই দুবাইয়ের মাটিতে, সেটা আসলে জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে রাত পর্যন্ত। তবে এখানকার যে বর্তমান যে পরিস্থিতি আপনাকে বলতে চাই সুখন, আসলে এখানকার যে দর্শকদের সমর্থকরা, আমরা অনেক সাথে কথা বলেছি, তারা আসলে বলছে আসলে আহমেদাবাদের সেই পুনরাবৃত্তি তারা হতে দিবে না এবং আজকের ম্যাচে আসলে ভারতকে তারা এগিয়ে রাখছে। যদিও বলতেই হবে যে দুবাইয়ের যে মাঠটিতে খেলা হবে, সেই মাঠটি আসলে এক প্রকার ভারতের হোম গ্রাউন্ড বলাই চলে। কারণ এখন পর্যন্ত কিন্তু ভারত কোনো প্রকার ট্রাভেল ইস্যুতে কিন্তু আসলে কোনো এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো প্রকার অসুবিধার মধ্যে নেই, সুবিধা অবস্থানে আছে না বলতে হবে। কারণ আমরা দেখেছি আসলে মেগা সেমিফাইনাল আগে ভারত বিশ্রামে কাটিয়েছেন টিম হোটেলে। আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসলে যতটুকু নির্ভর থাকা যায় রোহিত শর্মার দল, সেই নির্ভর থাকার জন্য তারা আসলে সম্পূর্ণ টিম হোটেলে বিশ্রামে কাটিয়েছেন। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার দল কিন্তু একদম ব্যতিক্রম, তারা রাতের আলোতে আসলে ফ্ল্যাট তারা অনুশীলন করেছেন এবং শেষ মুহূর্তে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছেন। যদি একাদশের কথা বলি, যেহেতু অস্ট্রেলিয়ার সাথে বিপক্ষে খেলা এবং দুবাইয়ের মধ্যে খেলা, আমরা যে কটা আগের ম্যাচে দেখেছি সবকটি ম্যাচই আসলে স্পিন সহায়ক উইকেটে স্পিনাররা একটু বেশি বাড়তি সুবিধা পেয়েছেন। সেক্ষেত্রে বরুণ চক্রবর্তী যে গত ম্যাচে 5 উইকেট নিয়েছিলেন, আসলে আপনারা বলছিলেন যে বরুণ চক্রবর্তী এখন তিনি জানেন না তিনি আজকের ম্যাচে থাকবেন কিনা। তবে আগের ম্যাচ অনুযায়ী এবং কন্ডিশন বিবেচনা আসলে বরুণ চক্রবর্তী আজকের ম্যাচে স্কোয়াডে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে অস্ট্রেলিয়াতে ইঞ্জুরিতে কারণে বেশ কিছু প্লেয়ার ছিটকে গেছেন। তবে আসলে এখন দেখার বিষয় যে ভারত আজকের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারাতে পারে, আহমেদাবাদের প্রতিশোধটা নিতে পারে কিনা, কিংবা টেস্ট চ্যাম্পিয়নশিপের যে প্রতিশোধটা আছে সেই প্রতিশোধটা ভারত নিতে পারে কিনা। সুখন, ইমরান, আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি ওখানে দীর্ঘদিন হলো আছেন, ভারত দলের প্র্যাকটিস দেখেছেন এবং ভারত দলের সমর্থকরাও কিন্তু আসলে সবসময় খুব বেশি চাচ্ছে যে ভারত যেন এবার চ্যাম্পিয়ন হয়। এই যে ভারতের সুযোগ সুবিধার যে ব্যাপারগুলি, যে আইসিসি থেকে বা ভারত যে সুযোগ সুবিধা পাচ্ছে, এই সুযোগ সুবিধা অন্য কোনো দেশ পাচ্ছে না, আসলে এই ব্যাপারগুলো নিয়ে সাধারণ মানুষের মনে আসলে কোনো প্রশ্ন আছে কিনা? কারণ আপনি কিন্তু আইসিসির হেডকোয়ার্টার যেখানে সেখানে উপস্থিত আছেন দুবাইয়ে। শুভর, আসলে আমরা সবসময় জানি যে আমরা সবসময় একটা কথা প্রচলিত আছে, আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, কিন্তু এখানে আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল হয়ে দাঁড়িয়েছে এক প্রকার। কারণ হচ্ছে এই দুবাইয়ের মাঠটা কিন্তু ভারত ইতিমধ্যে, আমি আপনাকে বলছিলাম কিছুক্ষণ আগে, দুবাইয়ের মাঠটা কিন্তু ভারত ইতিমধ্যে নিজেদের হোম গ্রাউন্ড হিসেবেই এক প্রকার নিয়ে নিয়েছে এবং তারা এই মাঠেই কিন্তু খুব দারুণ করছে এবং সকল সুযোগ সুবিধা তারাই নিচ্ছে কিন্তু। তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে যে সাধারণ মানুষ আছে, মানে আপনি যদি দুবাই বেস মনে করেন, সেখানে কিন্তু বেশিরভাগ সমর্থনরাই কিন্তু ভারতের সমর্থক। সেক্ষেত্রে আসলে এখানে মানুষের মানে যারা হচ্ছে ভারতকে সমর্থন করে, তারা আসলে ভারতের এই জিনিসটা কথা বলবে না, এটাই তো স্বাভাবিক। তো এখান থেকে আসলে ভারত সকল সুযোগ সুবিধা নিয়েই তারা তাদের শেষ খেলাটা সেই অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছেন। তবে সবচেয়ে মজার বিষয় বা মানে আমার কাছে ভালো লাগার বিষয় হচ্ছে আজকের ম্যাচের 7 দেশের সাথে আম্পায়ার আসলে ম্যাচটা পরিচালনা করবেন, এটা আসলে খুবই একটা ভালো দিক আমার কাছে মনে হচ্ছে। সুখন, ধন্যবাদ ইমরান হোসেন, আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে সুযোগ সুবিধার যে ব্যাপারটা, ভারত অলরেডি মানে পুরো চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ভারতের সুযোগ সুবিধাটা এমনটাই বেশি যেটা চোখে পড়ার মতো। অন্য দলগুলো হয়তোবা একটা সময় ছিল 3 মোড়ল, এখন হয়তোবা এটা আস্তে আস্তে
দিকে যাচ্ছে আর কি। সো ক্রিকেটের প্রসারের ক্ষেত্রে আইসিসি যদি একটা দলকে এইভাবে প্রাধান্য দিতে থাকে তাহলে কি আসলে বিশ্ব ক্রিকেট এগোতে পারবে কিনা, কি মনে হয়? আসলে ক্রিকেটের বিশ্বায়নের যে ব্যাপারটা সেটার জন্য সব থেকে বড় অন্তরায় কিন্তু ভারত। আপনি যদি দেখেন বিশ্বকাপ আয়োজিত হয় মাত্র 10টা দেশ বিশ্বকাপে অংশগ্রহণ করে, কিংবা 12টা দেশ বিশ্বকাপে অংশগ্রহণ করে। টি-20 বিশ্বকাপের ক্ষেত্রে সেই জায়গাটাতে আসলে ওই হয়তো আরও একটা টুর্নামেন্ট আয়োজন করা হয় যে বিশ্বকাপের কোয়ালিফায়ার হিসেবে, মানে কোন দেশগুলো খেলবে। তো বিশ্বকাপের জন্য আসলে বিশ্বের অনেকগুলো দেশ খেলবে এমনটাই আমরা হয়তো দেখে এসেছি ফুটবলে, যে 32টা দেশ খেলে, কিংবা আরও বেশি এর আগেও খেলতো। তো ক্রিকেটের বিশ্বায়নটা আসলে বিশ্বায়নের ক্ষেত্রে সব থেকে বড় বাধা ছিল আগে 3 মোড়ল, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং ভারত। সেই জায়গাটাতে এখন যদি দেখেন আসলে আইসিসিতে ভারতীয়দের ডমিনেশন বেশি। আইসিসির বড় বড় যেই পদমর্যাদা সবগুলোতেই আসলে ভারতীয়রাই আসলে আসীন হয়েছেন। সেই জায়গাটাতে ভারত সুযোগ সুবিধা পাচ্ছে, এবং অন্যান্য দেশগুলো আসলে এর আগে আপনি যদি দেখেন ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া খুব বেশি কথা বলতো না, এখন কিন্তু তারাও আসলে ওই প্রতিবাদটা করছে, তারাও প্রশ্নটা করছে। এবং যখন তাদের বিপক্ষে ভারতীয় দল মাঠে নামবে দুবাইয়ে, এবং উইকেটের সুযোগ সুবিধাও আসলে তারা নিচ্ছে, সেই জায়গাটাতে ভারতীয় ক্যাপ্টেনকেও কিন্তু ওই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। রোহিত শর্মা গতকাল আসলে বলেছেন যে এটা আমাদের হোম গ্রাউন্ড নয়, যে আমরা আসলে আমাদের হোম অ্যাডভান্টেজটা নেব। যদিও তিনি আসলে হোম গ্রাউন্ড বলছেন না, কিন্তু আমরা যদি দেখি গণমাধ্যম কিংবা সোশ্যাল মিডিয়া কিংবা সার্বিক পরিস্থিতি, ক্রিকেট বোদ্ধারাও বলছেন যে সমগ্র দিক থেকেই আসলে ভারত সুযোগ সুবিধা নিচ্ছে। আমরা ম্যাচেও দেখতে পাচ্ছি যে প্রতিপক্ষ অনুসারে তারা আসলে উইকেট তৈরি করছে, এবং তাদের বোলারদের শক্তিমত্তার অনুযায়ী আসলে তারা কিন্তু উইকেট তৈরি করছে, এবং সেই সুযোগ সুবিধা তারা পাচ্ছে। এবং আপনি যদি দেখেন কোনো দল যদি আসলে একই সাথে অনুশীলনের আপিলটাও যদি করে থাকেন, সেই জায়গাটাতে ভারতীয়রাও সুযোগ সুবিধাটা পেয়ে থাকেন। যদি আপনি আন্ডারলাইট প্র্যাকটিস করতে চান, আমিও আন্ডারলাইট প্র্যাকটিস করতে চান, আপনি যদি ভারত হয়ে থাকেন, আমি যদি অন্য কোনো দল হয়ে থাকি, কিন্তু সুবিধাটা কিন্তু আপনাকেই দেওয়া হবে আলটিমেটলি। এবং ভারত সব দিক থেকেই সুযোগ সুবিধা নিচ্ছে, এবং নিয়েই কিন্তু তারা আসলে সেমিফাইনালে উঠেছে। এমন যদি কেউ বলে থাকে, সেই জায়গাটাতেও একটু আসলে দ্বিমত পোষণ করতে হয়, কারণ তারা কিন্তু সুযোগ সুবিধা নিলেও তাদের যোগ্যতা অনুসারেই কিন্তু তারা সেমিফাইনাল উত্তীর্ণ হয়েছে। তাদের পারফরমেন্স যদি আপনি দেখেন, তারা নিজেদের যে দিনটা আসলে খারাপ যায়, যেমনটা আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে দেখেছি, সেই ম্যাচেও তারা আসলে এত কিছু আসলে ভুল করা সত্ত্বেও তারা ম্যাচ জিতে নিয়েছে। এবং ভারত কিন্তু আসলে ওই যোগ্যতা দিয়েই সেমিফাইনাল উত্তীর্ণ হয়েছে। উইকেটের সুযোগ সুবিধা থাকলেও তারা যোগ্য দল, উইকেটের সুযোগ সুবিধা না থাকলেও ভারত যোগ্য দল, এবং তাদের সেটা অবশ্যই যোগ্য দল। ভারত সবসময় যোগ্য দল হিসেবেই তারা সেমিফাইনালে উঠেছে। যোগ্য দল না হলে অ্যাটলিস্ট সেমিফাইনালে আসতো না, যত সুযোগ সুবিধা নেই। আমরা শুনছিলাম যে অস্ট্রেলিয়ার একজন বলছিলেন যে ভাগ্যিস আমরা একদিন আগে চলে এসেছিলাম এখানে, তাহলে হয়তো আবার মানে ম্যাচের আগ মুহূর্তে চলে আসতে হতো পাকিস্তান থেকে। সো অস্ট্রেলিয়ার জন্য একটা সুখের খবর যে তারা নিউজিল্যান্ড এবং ইন্ডিয়ার ম্যাচ যখন অনুষ্ঠিত হয় তখনই তারা চলে আসছিলেন, এবং তাদের খেলা লাকিলি ভারতের সঙ্গেই পড়ে গেছে, এবং এই জন্য তারা খুব হ্যাপি যে একটা দিন অন্তত তারা রেস্ট পেয়েছে এবং একটা দিন তারা প্র্যাকটিস করতে পেরেছে। যে অস্ট্রেলিয়ার যে মন্তব্য, এটা কিন্তু আপনার কাছে কি খোঁচা মনে হয়, নাকি হচ্ছে অস্ট্রেলিয়ানরা আসলে খোঁচা মারতে অভ্যস্ত? আপনি যদি দেখেন বড় ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড হোক কিংবা ভারত হোক, এর আগে আমরা দেখেছি ইংল্যান্ডের ক্রিকেটারদের কিংবা ইংল্যান্ড দলকে তারা খোঁচা মেরে কথা বলতো, এবং এখনও সেটা অ্যাশেজের আগে আসলে চলমান রয়েছে। তবে বৈশ্বিক আসলে কিন্তু ভারতকেই সব থেকে বড় খোঁচাটা পারেন অস্ট্রেলিয়ার লিজেন্ডারি ক্রিকেটার যারা রয়েছেন, সাবেক ক্রিকেটাররা যারা রয়েছেন। এবং এই জায়গাটাতে কিন্তু অস্ট্রেলিয়ানদের সেই কথা অনেকটাই যৌক্তিক, খোঁচা মারলেও আসলে যৌক্তিক। কারণ আপনি ভারতের বিপক্ষে যদি আসলে খেলাটা না হতো, ভারত যদি ম্যাচটা না জিততে পারতো নিউজিল্যান্ডের বিপক্ষে, তাদের কিন্তু আবারও দুবাই থেকে পাকিস্তানে ফিরে যেতে হতো, এবং তাদের ওই ভ্রমণ ক্লান্তির একটা ব্যাপার ছিল, তাদের অনুশীলনের একটা ঘাটতি হয়তো দেখা দিত। আপনি যদি দেখেন তারা একদিন আগে আসার ফলে তাদের কিন্তু খানিকটা সুবিধা কিন্তু হয়েছে। ভারতীয় দল কিন্তু অনুশীলন করেনি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরে, তারা অনুশীলনে যায়নি, এবং তারা কিন্তু রিল্যাক্স মুডে আসলে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেবে। অন্যদিকে অস্ট্রেলিয়া একদিন আগে আসাতে এবং তারা একটু খানিকটা সময় বেশি পেয়েছে, এবং আন্ডারলাইট দুবাইয়ের উইকেটে অনুশীলনের সুযোগটা আসলে পেয়েছে। সেই জায়গাটাতে অস্ট্রেলিয়ার দলও আসলে নিজেদেরকে লাকি মনে করতে পারে, যদিও তাদের কষ্টটা বেশি করতে লাকি মনে করতে পারে বলতে হচ্ছে লাকি তারা মনে করছে, যদিও খোঁচা মেরে কতগুলো বলছে। আমার কিন্তু আরেকটা সেমিফাইনাল অনুষ্ঠিত হবে, সেটা হচ্ছে আগামীকাল দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। এবং এই দুইটা দলকে কিন্তু আমরা সবসময়ই দেখি যে বিশ্ব ক্রিকেটের বৈশ্বিক আসরের সেমিফাইনালের আশেপাশে ঘুরে বেড়াতে আর কি। সেমিফাইনাল, কোয়ার্টার ফাইনাল, এবং দুইটা দলের ভাগ্যই কিন্তু মোটামুটি কাছাকাছি ভাগ্য।
তো এইবার আসলে যে দুইটা দলের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা, দুইজনই ভাগ্য খুবই খারাপ, এবং এই দুই ভাগ্য খারাপের অবস্থা আসলে কেমন হতে পারে সেমিফাইনাল, কারণ ভাগ্য যতই খারাপ হোক যে কোনো একটা দল কিন্তু ফাইনালে উঠবে। আপনি যদি দেখেন লাস্ট দুইটা ওয়ার্ল্ড কাপে আসলে ইনফ্যাক্ট 2019 বিশ্বকাপে নিউজিল্যান্ড দল ফাইনালে হেরেছে এবং বেয়ারেস্ট অফ মার্জিনে আসলে তারা হেরেছে। এবং আপনি যদি দেখেন আসলে দক্ষিণ আফ্রিকা দল তারা কিন্তু জেতা ম্যাচ হেরে গিয়েছে এই ভারতের বিপক্ষে সব সেই যেই T20 বিশ্বকাপে, এবং সেই জায়গাটাতে আসলে দুই দলের ভাগ্য একই। আপনি যেমনটা বলছিলেন, এই দুই দল প্রতি বছরই আসলে দারুণ শুরু করে এবং সেমিফাইনাল উত্তীর্ণ হয়, এবং সেই জায়গাটাতে এই দুই দল আসলে ইদানিং আসলে ফাইনালে উত্তীর্ণ হচ্ছে, এবং তাদের একটা দল আরও একবার ফাইনালে উত্তীর্ণ হবে, যেটা আসলে তাদের যেই প্রোগ্রেস প্রতি বছর যে তারা দারুণ ক্রিকেট খেলছে তারই প্রমাণ রাখছে। এবং তারা ফাইনালে উঠলেও যে আসলে তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে তেমন আসলে ভাবার কোনো সুযোগ নেই। তাদের হয়তো আরও একটা হার্ট ব্রেক তাদের দর্শকরা হয়তো পাবেন, কারণ ভারত এবং অস্ট্রেলিয়া দল নিশ্চিতভাবে তাদের থেকে বেটার ক্রিকেট খেলছে। ভারত অস্ট্রেলিয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্য দাবিদার। সেই জায়গাটাতে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা যারাই আসলে ফাইনালে উত্তীর্ণ হতে পারেন তারা নিজেদেরকে ওই ফাইনাল পর্যন্ত আসলে নিজেদেরকে লাকি মনে করতে পারেন। তবে আসলে ওই যখন গোল বলের খেলা, ক্রিকেটটা আসলে অনিশ্চিত একটা গেম। শুভদের কাছ থেকে ঘুরে আসি, আমরা কথা বলছিলাম দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে। শুভ আছে পাকিস্তানে ফাইনাল অনুষ্ঠিত হবে কি হবে না এটা কিন্তু এখনো নিশ্চিত না। এটা নির্ভর করছে ভারত এবং অস্ট্রেলিয়ার ম্যাচের উপরে। যদি ভারত ফাইনালে ওঠে সেই ক্ষেত্রে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল কিন্তু হবে দুবাইয়ে, আর যদি ভারত হেরে যায় সেই ক্ষেত্রে পাকিস্তানে। সো পাকিস্তানের দর্শকরা আসলে চাচ্ছেটা কি? ভারতের সমর্থন তারা দিতে চায়, নাকি ফাইনাল যেন তাদের দেশে হয় সেই দোয়াটা করছে? ধন্যবাদ আপনাকে সুখন। অবশ্যই ভারতের দর্শকরা চাইবে যে ভারত যেন ফাইনালে ওঠে এবং ফাইনালে দুবাই হয়, এবং এখানে অনেক গণমাধ্যম কর্মী টিকিট কনফার্ম করে ফেলেছে যে ফাইনালটা তারা মনে করছে হবে দুবাই। অনেকে কিন্তু এর মধ্যে তারা প্রস্তুতিও নিয়ে রেখেছে। সেরকম কিছু মিলে কিন্তু বলা যায় যে যারা গণমাধ্যম কর্মী আছে বাংলাদেশকে যারা এসেছে তাদের কিন্তু চাওয়া একটাই যে দুবাই যেন ফাইনাল হয়। কারণটা হচ্ছে যে দুবাই ম্যাচ হলে অনেক ভারতীয়রা আসবে, সেক্ষেত্রে অনেক সাবেক ক্রিকেটারদের আনাগোনা হবে, সেক্ষেত্রে একটি জমজমাটপূর্ণ ম্যাচ হবে। পাকিস্তানের তো যেটা চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মাদনা সেটা কিন্তু অনেক আগেই ফুরিয়ে গিয়েছে। এখন যারা খেলা ভালোবাসে তারা মাঠে যায়, এবং আজকে দুই দলেরই প্র্যাকটিস রয়েছে। আগামীকাল ম্যাচ, নিউজিল্যান্ড দল আর কিছুক্ষণ পরে প্র্যাকটিস শুরু করবে। এরই মধ্যে প্রেস কনফারেন্স শুরু করেছে তারা। সাউথ আফ্রিকা দল ফ্ল্যাট লাইটের নিচে অনুশীলন করবে, এবং তারা কিন্তু তার আগে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করবে। তবে এবারের আসরে হাইব্রিড মডেলে যদি অনুষ্ঠিত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু ভারত বাড়তি সুবিধা পাচ্ছে বলার অবকাশ রাখে না। এর আগে যখন আমরা দেখছিলাম এশিয়া কাপে 2023 সালে যে এশিয়া কাপটা হয়েছিল সেখানে কিন্তু একই অবস্থা। ভারত শুধুমাত্র একটি ভেন্যুতে ঘোরে, অন্য দলগুলো পাকিস্তান শ্রীলঙ্কা করে। সেক্ষেত্রে ভারতের জন্য কিন্তু বাড়তি সুবিধা সবসময় থেকে আইসিসিও দিয়ে থাকে, এবং আইসিসি প্রেসিডেন্ট আপনি জানেন একজন ভারতীয়, সেক্ষেত্রে বাড়তি সুবিধাটা পাওয়াটাই স্বাভাবিক। এবং এই ধরনের কথাগুলো যখন ওঠে তখন কিন্তু ভারতের সাবেক ক্রিকেটাররা খোঁচা মারতেও ছাড়ে না। সুনীল গাভাস্কর একটা কথা বলেছেন যে যদি ভারত সরে যায় তাহলে কিন্তু অন্য দলগুলো না খেয়ে মরবে। এই ধরনের কথাটা যৌক্তিক প্রশ্ন করাটাই স্বাভাবিক। তবে এবারে যে 68 মনে হচ্ছে সেই 68 কিন্তু অন্য দলদের জন্য একটু কষ্টের হলেও এমন দেখা গিয়েছে যে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড চলে গিয়েছে দুবাইয়ে। তারা যখন শুনতে পেয়ে তাদের খেলা পাকিস্তানে ব্যাক করেছে, সেটা ভারতের ক্ষেত্রে হচ্ছে না। সেক্ষেত্রে বলা বাড়তি সুবিধা ভারত পেয়েই যাচ্ছে। সুখন, পাকিস্তানি দর্শকরা কাকে সাপোর্ট করবে আজকে ভারত অস্ট্রেলিয়া ম্যাচে? পাকিস্তানি দর্শকরা অবশ্যই সাপোর্ট করবে অস্ট্রেলিয়াকে, কারণ অস্ট্রেলিয়া জিতলে ভারতীয় যারা সমর্থক যারা কষ্ট হবে, পাকিস্তানে খুশি হবে। কারণ ভারত পাকিস্তানের মধ্যে দুই দলের মধ্যে আমরা জানি যে মনস্তানের একটা লড়াই চলে, দুই দলের মিডিয়ার মধ্যে সেই ঘটনাগুলো চলে। কিন্তু সেটা পাকিস্তানি সমর্থক যদি শতকরা অংশে বিচার করে তাহলে 60% অর্থাৎ 60% মানুষ পাকিস্তানি সমর্থক চাইবে যে অস্ট্রেলিয়া জিতুক, আর 40% চাইবে যে ভারত জিতুক। কারণ আমরা দেখছিলাম ভারতের কিন্তু অনেক সমর্থক পাকিস্তান ছিল, বিরাট কোহলি অনেক ফ্যানকে আমরা দেখেছি, এবং তরুণ যারা রয়েছে তরুণরা কিন্তু বিরাট কোহলিকে তার আইডল হিসেবে মানে। সেখানে বাবর আজমকে কিন্তু অতটা তার আইডল হিসেবে না মানলেও বিরাট কোহলিকে মানে, রোহিত শর্মাকে মানে।
কারণ ভারত পাকিস্তানের ক্রিকেটের অবস্থা খুব একটি ভালো একটা অবস্থায় নেই। সাবেক ক্রিকেটাররা কিন্তু জানে যে পাকিস্তান এখান থেকে কীভাবে ব্যাক করবে। একটি বিষয় বলে রাখতে চাই, আমরা যখন একাডেমিতে গিয়েছিলাম অর্থাৎ মিউজিয়ামে গিয়েছিলাম তখন দেখছিলাম যে পাকিস্তানের নির্বাচক আজাদ তিনি আসছিলেন, তিনি এসে যখন তাদের সঙ্গে সৌজন্যবোধ আমরা আলোচনা করলাম, তারপর তিনি একটা কথা বলেন যে পাকিস্তান ক্রিকেট এখন সঠিক অবস্থানে নেই, তারা চেষ্টা করছে এখান থেকে ক্রিকেটটা কীভাবে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে, এখান থেকে ক্রিকেটটা কীভাবে ভালো করতে পারে, তাদের এমনটাই চাওয়া। সুখন, ধন্যবাদ শুভ, আপনার সঙ্গে আমরা আবারও যুক্ত হব। আমরা যাচ্ছি মূল আলোচনায়। আচ্ছা, যেটা বলছিলাম, এই চ্যাম্পিয়ন্স ট্রফি হলো পাকিস্তানে, হোস্ট পাকিস্তান। কোনোভাবে কি আপনার মনে হয়েছে যে হোস্ট পাকিস্তান? না, আসলে কখনোই সেটি মনে হয়নি। এবং তাদের পারফরমেন্স যতটা আসলে কারণ, তার থেকে বড় কারণ ভারত পাদপ্রদীপের আলোর নিচে চলে এসেছে। তারাই আসলে ওই হাইব্রিড মডেলে যখন যেতে চেয়েছে তখনই বোঝা গিয়েছে যে তারাই আসলে কর্তৃত্ব পালন করবে। দুবাইয়ে তারা খেলছে, মনে হচ্ছে যে আসলে দুবাইয়েই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটা আয়োজিত হচ্ছে, এমনটা আসলে মনে হচ্ছে। আর পাকিস্তান অন্যান্য যে আয়োজনের ক্ষেত্রেও আসলে খুব একটা ওই দূরদর্শিতার পরিচয় দিতে পারেনি। তারা কিন্তু ওই যে উইকেটগুলো রেডি করতে পারেনি, যখন আসলে বৃষ্টির বাধায় দুইটা তিনটা ম্যাচ আসলে পরিত্যক্ত হয়ে যাবে, সেই জায়গাতে আয়োজক হিসেবেও তাদেরকে আসলে প্রশ্নটা করা যায়। এবং পাকিস্তানের দর্শকরাও কিন্তু খুব একটা আগ্রহ দেখাননি যখন পাকিস্তান দল বাদ হয়ে গেছে। যেমনটা বলছিলাম যে পারফরমেন্স যেহেতু আসলে তাদের পক্ষে কথা বলছে না, সেই জায়গাটাতে দর্শকরাও আসলে পাকিস্তান দলকে আসলে সমালোচনা করছেন। এবং আপনি যখন বাংলাদেশেও যদি আসলে ম্যাচ আয়োজিত হয়, বাংলাদেশ দল যদি আসলে না থাকে, তারপরে যদি দেখেন ভারতীয় পাকিস্তানি সমর্থক কিন্তু অভাব নেই, তারা কিন্তু মাঠে গিয়ে খেলা দেখেন। সেই জায়গাতে পাকিস্তানে তেমনটা হয়নি। পাকিস্তান দল যখন বাদ পড়ে গেছে, অন্যান্য দলগুলোর খেলা মানে সমর্থকরা, পাকিস্তানি সমর্থকরা আসলে মাঠে গিয়ে দেখবেন কিংবা তাদের পয়সা খরচ করবেন, সেই ব্যাপারটা কিন্তু ঘটেনি। পাকিস্তান আসলে ওই আয়োজক হিসেবে ব্যর্থতার পরিচয় দিয়েছে, যদিও তাদের যেই সবথেকে বড় প্রশ্ন ছিল যে নিরাপত্তা সমস্যা, নিরাপত্তা ইস্যু, সেই জায়গাটাতে তারা আসলে ভালো করেছে যে তারা আসলে নিরবিচ্ছিন্ন যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি নিশ্চিত করেছে, কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। আইসিসি ইভেন্ট যদি আসলে আরও একবার কিংবা ভবিষ্যতে কখনো পাকিস্তানে আয়োজিত হয়, হয়তো হবে, তবে ভারত যদি না যায়, হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়, আবারও মানে রং হারাবে। আমরা কিন্তু জানতে পারলাম যে টস কিন্তু অলরেডি হয়ে গেছে। অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং অস্ট্রেলিয়া কিন্তু আসলে ভারতকে আটকাতে চায় বোলিং আক্রমণ দিয়ে, কারণ অস্ট্রেলিয়া যদি একটা বড় সংগ্রহ করতে পারে, এই উইকেটে যদি 300 করতে পারে, তাহলে কিন্তু ভারতকে আটকানো অসম্ভব কিছু না। আপনার কি মনে হচ্ছে? অস্ট্রেলিয়া আসলে যত রানই করবে তারা এগিয়ে থাকবে, 300 করুক না করুক। যখন আপনি দেখেন আহমেদাবাদে ব্যাটিং উইকেট ছিল, অনেক মানে স্পোর্টিং উইকেট ছিল, যেখানে বোলারদেরও সহযোগিতা ছিল, ব্যাটারদেরও সহযোগিতা ছিল, 2023 বিশ্বকাপের কথা বলছি, সেই জায়গায় তারা কিন্তু 300-র বেশি রান করতে পারেনি। 250-র মতো রান যেটি করেছিল, 258-59 রান, সেটিও কিন্তু তারা ডিফেন্ড করেছিল। অস্ট্রেলিয়ানরা যত রানই করবে সেই রানের জন্যই তারা ফাইটটা দিবে। এবং এই উইকেটে দুবাইয়ের যে উইকেট, চিরাচরিত উইকেট, সেখানে 250 রান আসলে পার স্কোর, 250 রান করতে পারলেও ফাইট দেওয়া সম্ভব। যদি 280 রান কিংবা 300-র কাছাকাছি রান করা যায়, সেটি নিশ্চিতভাবে অস্ট্রেলিয়াকে জয়টা এনে দিবে। ফিরছে 30 সেকেন্ড পর। দর্শক, স্বাগত নিউজ 24-এর চ্যাম্পিয়ন্স জার্নিতে। প্রতিদিনের মতো আজকেও আমরা হাজির হয়ে গেছি এবং আজকে সবচাইতে বড় ম্যাচ, ইন্ডিয়া অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলা, এবং এই সেমিফাইনালে যারা জিতবে মানুষ ধারণা করছেন যে তারাই চ্যাম্পিয়ন হবে। এই সব চ্যাম্পিয়ন্স ট্রফির এই সমস্ত আলোচনা নিয়ে আজকে কিন্তু আমরা হাজির হয়েছি। আমাদের সঙ্গে আছেন আশিক সারোয়ার এবং দুবাই থেকে যুক্ত হবেন ইমরান হোসেন, যেখানে ম্যাচ চলছে। আশিক, আমরা এর মুহূর্তে জানতে পেরেছি যে অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে এবং অস্ট্রেলিয়া যে ধরনের দল, আমরা দেখি যে অস্ট্রেলিয়া কিন্তু আসলে বিগ টিম, তারা কিন্তু সেমিফাইনাল ফাইনালের টিম। তারা যখন কোয়ার্টার ফাইনাল বা ওই পর্বটা পার করে সেমিফাইনাল পর্যন্ত চলে আসে, তখন কিন্তু তারা আরও অপ্রতিরোধ্য হয়ে যায়। সো আজকের ম্যাচটাকে আসলে কিভাবে দেখছেন? কারণ ভারতকে ঠেকাতে পারে একমাত্র অস্ট্রেলিয়াই,
ভারত আটকাতে পারে শুধুমাত্র অস্ট্রেলিয়ার কাছে। তার আগে আমি একটু আপনার সঙ্গে আলোচনা করার আগে একটু দুবাই থেকে ঘুরে আসতে চাই। ইমরান হোসেন কিন্তু আছেন আমাদের সঙ্গে। টস হয়ে গেছে, অস্ট্রেলিয়া ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে, ইন্ডিয়া ফিল্ডিং করবে। দুবাইয়ের বর্তমান কন্ডিশন কি এবং দর্শকদের আগ্রহ কেমন দেখছেন? ধন্যবাদ সুবন সরকার। আসলে আমরা দেখেছি যে ইন্ডিয়ার বিপক্ষে আসলে যারাই এখন পর্যন্ত খেলতে নেমেছেন এবং যারাই মানে যে কোনো দলই আপনি পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, নিউজিল্যান্ড বলুন, আসলে বাংলাদেশ যখন ইন্ডিয়ার বিপক্ষে আসলে টস জিতেছিল এবং ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিল, পাকিস্তানের সেম কাজটি করেছিলেন, কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে ইন্ডিয়া কিন্তু টস জিতে আগে ব্যাট করেছিলেন। তো সেখানে বড় একটা স্কোর লক্ষ্য ছুড়ে দিতে পারেনি। ঠিক আবার পাকিস্তানে কিন্তু ইন্ডিয়াকে খুব বড় একটা লক্ষ্য ছুড়ে দিতে পারেনি। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া আসলে ভারতের এগেইনস্টে যেহেতু টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন, আসলে তারা শেষ পর্যন্ত ভারতকে কত রানের একটা লক্ষ্য ছুড়ে দিতে পারে সেটাই এখন আসলে দেখার অপেক্ষায়। তবে যে দর্শকদের কথা বলি, আসলে যেহেতু দুবাইতে খেলা হচ্ছে, দুবাই এক প্রকার ভারতের হোম গ্রাউন্ড বলাই চলে এবং এখানে কিন্তু ব্যাপক পরিমাণে ভারতীয় সমর্থকরা বসবাস করেন, যার কারণে আসলে ভারতের খেলা মানেই দুবাইতে আসলে পুরো সমুদ্র হচ্ছে, পুরো স্টেডিয়াম হচ্ছে নীল নীল জার্সিতে ঢাকা থাকে। আর যদি সেটা বলতে চাই, সবচেয়ে যে বিশ্বকাপটি আছে সেই বিশ্বকাপের কথা বলতেই হবে আহমেদাবাদে। এই আহমেদাবাদে কিন্তু ভারতকে হারিয়ে কিন্তু ট্রফি নিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। এখন আরো একবার আসলে সেই ভারতকে হারিয়ে ফাইনালে উঠতে পারে কিনা অস্ট্রেলিয়া, সেটাই দেখার অপেক্ষা আছে অস্ট্রেলিয়ার সমর্থকরা। তবে আসলে ভারত এবার প্রতিশোধ নিতে চায়, কারণ টানা দুটি আসর থেকে আসলে ভারতকে বিদায় করে অস্ট্রেলিয়া যেহেতু ফাইনালে উঠেছে এবং একটি ট্রফি নিয়েছে, সেক্ষেত্রে আসলে এবার আসলে ভারত কোনো প্রকার ছাড় দিতে চায় না। সুখন, ইমরান আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমরা ফিরবো আপনার কাছে। আশিক, যেটা বলছিলেন ইমরান হোসেন যে আহমেদাবাদে আবার ফেরত যেতে চায় না, ওই ম্যাচে আমি ছিলাম। ভারত অপ্রতিরোধ্য ছিল বিশ্বকাপের প্রতিটা ম্যাচে। ভারত যেভাবে জিতেছে, যে স্টাইলে জিতেছে, শেষ পর্যন্ত মনে হয়েছে যে ভারত অপ্রতিরোধ্য এবং চ্যাম্পিয়ন হতে পারবে না। কিন্তু অস্ট্রেলিয়া ভারতকে থামিয়ে দিয়েছে। আহমেদাবাদে বিশ্বকাপটা ঘরের মাটিতে ভারত জিততে পারেনি, সেই স্মৃতিটা কিন্তু দর্শকরা ফেরত চান না, এবং যে কারণে আজকের ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য। এবং ভারতের দর্শকরা বলছেন যে তারা যেন ম্যাচটা জেতে। এই ম্যাচ জেতার জন্য আসলে পারফর্ম করতে হবে। কারা পারফর্ম করতে পারে বা কারা পারফর্ম করতে পারে না, কারা তুরুপের তাস হতে পারে, আপনার কি মনে হয়? যেমনটা শুরুতেই বলছিলেন যে আহমেদাবাদের স্মৃতি, সেটি আসলে আমরা আরও একবার রোমন্থন করতে চাই, কারণ ভারতীয় দলকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল। প্রতিটি দলকেই তারা স্টেপ পুরিয়ে দিচ্ছিল। 9 আউট অফ 9 উইন্স তাদের ছিল। সেই জায়গাতে তাদের হোম অ্যাডভান্টেজ ছিল, উইকেট তাদের মনমতো হয়েছিল এবং দর্শকরা ছিলেন আহমেদাবাদে, প্রচুর দর্শক ছিলেন। গোটা স্টেডিয়ামকে স্তব্ধ করে দিয়ে ভারতকে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া, যেই অস্ট্রেলিয়া আসলে ফাইনালে এসেছিল ধুঁকতে ধুঁকতে। আপনি যদি দেখেন আফগানিস্তানের বিপক্ষে কিন্তু এই অস্ট্রেলিয়া আসলে হারের দ্বার প্রান্তে ছিল 2023 বিশ্বকাপেই, এবং সেই দলটাকে যখন আসলে খুব বেশি সমীহ করা হচ্ছিল না, তখনও তারা চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছিল। অস্ট্রেলিয়া এমনই একটা দল, আসলে যে কোনো দিন, যে কোনো উইকেটে, যে কোনো পরিস্থিতিতে তারা আসলে ম্যাচ নিজেদের করে নিতে পারে। আরও একটা চ্যাম্পিয়ন্স ট্রফি যেখানে আসলে অস্ট্রেলিয়া এই মুহূর্তে দুবাই আজকে ম্যাচটা যেখানে হবে, বলছিলাম যে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, এই স্টেডিয়াম সম্পর্কে আসলে মানুষ বেশ জানে। 3টায় ম্যাচটি শুরু হবে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে, এবং ভারতের এবং অস্ট্রেলিয়ার যদি মুখোমুখি দেখা যায় যে 151 ম্যাচে ভারত 57টি জয়, অস্ট্রেলিয়া 84টি জয়। এদিক থেকে কিন্তু হচ্ছে অস্ট্রেলিয়া এগিয়ে আছে, মানে ওভারঅল হেড টু হেড যত ওয়ানডে আছে তারা মুখোমুখি হয়েছে 151 ওয়ানডেতে ভারত এগিয়ে আছে। সমীকরণ আসলে খুব বেশি ইস্যু করে না, কারণ ম্যাচ সেদিনই হচ্ছে ইম্পর্টেন্ট ডে। এটা হচ্ছে আমরা দেখাচ্ছি যে এই যে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামটা 25,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন, সর্বোচ্চ রান 355 এবং সর্বনিম্ন 148। আমরা যেটা বলছিলাম যে রানটা আসলে বড় হওয়া উচিত। দেখেন 25,000 দর্শক কিন্তু আসলেই কম। ভারতের ম্যাচ, অস্ট্রেলিয়ার ম্যাচ যখন হয় তখন কিন্তু আসলে দর্শক সংখ্যা হওয়া উচিত আরো বেশি, অ্যাটলিস্ট আপনার 40,000 50,000 যদি ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম হতো, তাহলে কিন্তু আসলে দর্শকরাও বেশি মাঠে উপভোগ করতে পারতেন। আমরা যেটা বলছিলাম যে এক্সপেক্টেড কারা হতে পারে আর কি, ভারতের বা অস্ট্রেলিয়ার।
ভারতীয় দলে দেখেন অভিজ্ঞ দুই ব্যাটার রয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তাদের ছাপিয়ে কিন্তু এই দলে শুভমান গিল পারফর্ম করছেন, এই দলে শ্রেয়াস আয়ার পারফর্ম করছেন, তরুণরা পারফর্ম করছেন এবং সেই জায়গাটাতে আসলে ভারত টিম হিসেবেই খেলছে। এক একদিন এক একজন আসলে তাদের স্ট্যান্ড আউট পারফর্মার হয়ে যাচ্ছেন। আপনি যদি দেখেন বাংলাদেশের বিপক্ষে মোহাম্মদ শামি তিনি 5 দেখা পেয়েছেন। লাস্ট ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মানে একাদশে যিনি ছিলেন না বরুণ চক্রবর্তী, তিনি এসেছেন একাদশে এবং সেখানে এসে তিনি 5 দেখা পেয়েছেন, নিউজিল্যান্ডকে একাই আসলে গুড়িয়ে দিয়েছেন। সেই জায়গাটাতে আসলে ভারত টিম গেমই খেলে থাকে এবং আপনি যদি দেখেন অস্ট্রেলিয়ার দল যখন ভারতকে হারাতে চাইবে সেই জায়গাটাতে সব থেকে বড় ভূমিকা আসলে পালন করতে পারেন ট্রেভিস হেড, যিনি ভারতীয় বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে থাকেন। আহমেদাবাদের সেই ইনিংসটার কথা আপনি ধরতে পারেন, কিংবা ভারত যেই জায়গাটাতে শক্তিমত্তার বিচারে যেই জায়গাটাতে এগিয়ে রয়েছে স্পিন ডিপার্টমেন্ট, তাদের যে স্পিন ত্রয়ী এবং ভরুণ যেই জায়গাটাতে আসলে যুক্ত হয়েছেন, তাদের বিপক্ষে ট্রেভিসের দুর্দান্ত ব্যাটিং করে থাকেন। এই 3 স্পিনার কুলদীপ যাদব, অক্ষর পাটেল এবং রবীন্দ্র জাদেজা, এই 3 জনের বিপক্ষে তার ব্যাটিং গড় কিন্তু 123। এই 3 বোলারের বিপক্ষে তিনি 123 রান করেছেন, মাত্র একবার তিনি আউট হয়েছেন এই 3 বোলারের বিপক্ষে। ভরুণকে যদিও তিনি আসলে এখনো মোকাবেলা করেননি এবং তার বিপক্ষে কিন্তু পেসারদের গড়ও খুব একটা ভালো নয়। পেসারদের বিপক্ষে তিনি দুর্দান্ত ব্যাটিং করে থাকেন, যদিও আহমেদাবাদের সেই উইকেটে তিনি আসলে কয়েকবার বুমরার বলে বিট হয়েছিলেন। রাউন্ড দ্য উইকেটে যখন তাকে বল করা হয় অ্যারাউন্ড দ্য উইকেট, তিনি সেই জায়গাতে খানিকটা আসলে বিট হয়ে থাকেন, খালি তার ব্যাটিং অ্যাভারেজ সেই জায়গাতে 22। তবে তিনি যদি আসলে বোলাররা যদি পেসাররা যদি ওভার দ্য উইকেট বোলিং করে থাকেন তাদেরকে কিন্তু আসলে তিনি তুলোধুনো করেন। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে পিচটা কিন্তু আসলে স্পিনিং ট্র্যাক হতে পারে, যেহেতু ভারত সব সুযোগ সুবিধা নিচ্ছে। আইসিসি কিন্তু ভারতের মতো করে সবকিছু করছে। অস্ট্রেলিয়ার দুর্বলতার জায়গা কিন্তু ওই স্পিনেই একটা জায়গায়, যে হয়তোবা ভারত চেষ্টা করবে যে উইকেটটাকে স্পিনিং উইকেট বানিয়ে অস্ট্রেলিয়াকে প্রতিহত করার, কিন্তু সেই ক্ষেত্রে ভারতও কি বড় বিপদে পড়তে পারে কিনা আপনি কি মনে করেন? কারণ অ্যাডাম জাম্পা কিন্তু অস্ট্রেলিয়ার, আপনি 2023-তে আবার হচ্ছে এখানে যদি আহমেদাবাদকে আবার ফিরিয়ে না আনতে চান তাহলে কিন্তু আসলে জাম্পাকে আটকাতে হবে। অবশ্যই আপনি 23 বিশ্বকাপে যে জায়গাটাতে আসলে ভারতীয় দলের দারুণ একটা শুরু হয়েছিল, রোহিত শর্মা দুর্দান্ত একটা শুরু এনে দিয়েছিলেন, তবে জাম্পাই কিন্তু আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। তার যে স্পেল 3টা উইকেট তিনি নিয়েছেন, সেই জায়গাতে ভারতের স্কোর যখন মনে হচ্ছিল 300+ হয়ে যেতে পারে, সেই জায়গায় তাদের স্কোর কিন্তু 300 অনেক আগেই আটকে গিয়েছিল, থমকে গিয়েছিল। অ্যাডাম জাম্পার সেই স্পেল কিন্তু তাদের ফাইনাল জেতাতে সব থেকে বড় ভূমিকা পালন করছে এবং আজকের ম্যাচে যেই জায়গাতে স্পিন ফ্রেন্ডলি উইকেট হতে পারে সেই জায়গাতেও কিন্তু ভারতীয় দল বিপদেই পড়তে পারে, কারণ তাদের কিন্তু অ্যাডাম জাম্পার রয়েছে অস্ট্রেলিয়ান দলের এবং স্পিনারদের বিপক্ষে অস্ট্রেলিয়ান ব্যাটারও কিন্তু দুর্দান্ত ছন্দে। আপনি স্টিভেন স্মিথের কথা যদি ধরেন, এই স্পিনারদের বিপক্ষে তার ব্যাটিং অ্যাভারেজ কিন্তু অনেক বেশি। আবার রবীন্দ্র জাদেজার বিপক্ষে তিনি একবার মাত্র আউট হয়েছেন, তার ব্যাটিং গড় জাদেজার বিপক্ষে 100-র বেশি এবং অন্য কুলদীপ যাদবের বিপক্ষেও তার 50-এর বেশি ব্যাটিং গড় রয়েছে। আপনি যদি ম্যাক্সওয়েলকে দেখেন, ম্যাক্সওয়েল স্পিনারদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন, তার যেই অ্যাটাকিং অ্যাপ্রোচের ব্যাটিং সেই জায়গাটাতে তার স্ট্রাইক রেট ভারতীয় স্পিনারদের বিপক্ষে 150-র বেশি। এবং ট্রেভিস হেডের কথা তো শুরুতেই বলছিলাম যে এই স্পিনাররা আসলে তাকে মাত্র একবার আউট করতে পেরেছেন। সেই জায়গাতে স্পিনারদের বিপক্ষে যে অস্ট্রেলিয়ান ব্যাটাররা খুব বেশি ভুগবে তেমনটা মনে করার কোনো কারণ নেই। অন্যদিকে তাদেরও কিন্তু কোয়ালিটি স্পিনার রয়েছেন অ্যাডাম জাম্পা এবং সেই জায়গাতে আসলে তবু আসলে স্পিনিং ট্র্যাকই তারা করতে চাইবে, কারণ ভারতীয় বোলারদের কিন্তু আমরা ফিরছি দর্শক, আমরা কথা বলছিলাম ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে। আমরা ফিরছি কিছুক্ষণের পরেই, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আশিক, আমরা কথা বলছিলাম অস্ট্রেলিয়ার এবং ভারতের ম্যাচ নিয়ে এবং স্পিনিং ট্র্যাক হলে কেমন হবে। আমরা কিন্তু ইতিমধ্যেই একাদশটা পেয়ে গেছি, আপনার হাতে আছেন একাদশ, এবং এই একাদশে কিন্তু দেখেন কোনো পরিবর্তন আছে কিনা, এবং যেমনটা আসলে আমরা বলছিলাম স্পিনিং ট্র্যাক হবে এবং সেই জায়গাতে ভারত 4 জন স্পিনার নিয়ে গিয়েছেন। বরুণ চক্রবর্তী যিনি আসলে লাস্ট ম্যাচে 5 দেখা পেয়েছেন, তাকে আসলে একাদশ থেকে মানে দূরে রাখার কোনো কারণ নেই এবং অস্ট্রেলিয়ানদের বিপক্ষে
তারা কিন্তু আসলে বরুণ চক্রবর্তীকেও নিয়েছে। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল, 4 জন ফ্রন্টলাইন স্পিনার কিন্তু ভারতীয় দলে রয়েছে। এবং অস্ট্রেলিয়া দলের যদি কথা আমি বলতে চাই, তারাও কিন্তু আসলে স্পিনার নিয়েছেন। একজন নতুন স্পিনার তানভীর সাঙ্ঘা, তিনি কিন্তু দলে যুক্ত হয়েছেন এবং আরও একজন স্পিনারকে, স্পিনিং অলরাউন্ডারকে তারা নিয়েছে, কুপার কনলি, যিনি আসলে লেফট আর্ম স্পিনটা করতে পারেন। ভারতীয় দলে 5 জন রাইটি ব্যাটার কিন্তু রয়েছেন, তাদের বিপক্ষে লেফট আর্ম স্পিনাররা দুর্দান্তভাবে মানে সফল হতে পারেন। সেই জায়গাতে একজন পার্ট টাইম লেফট আর্ম স্পিনার তারা নিয়েছেন, যিনি ব্যাটিংটাও করতে পারেন। আপনি যদি দেখেন এই দলে তারাও কিন্তু ওই স্পিন নির্ভর যুদ্ধটা তাহলে স্পিনারদের মধ্যেই হচ্ছে, কারণ আপনি বললেন যে অস্ট্রেলিয়া একজন নতুন স্পিনারকে নিয়েছে, যে আসলে যাকে আসলে আমরা জানি না, যাকে আমরা আসলে চিনি না, যাকে আসলে ইন্ডিয়াও চেনে না। এই নামটা কিন্তু আমরা আজকে আপনার মুখে প্রথম শুনলাম এই কাগজে, এবং ভারতও মনে হয় প্রথমেই দেখবে, প্রথমেই শুনবে। সো মাস্টার প্ল্যানের একটা অংশ এটা হচ্ছে কিনা, মানে এটা কি মাস্টার প্ল্যান মনে করেন কিনা অস্ট্রেলিয়ার? অবশ্যই তারা যে মানে ভারতীয় দল স্পিনিং ট্র্যাক করবে এমনটা তারা ভেবেই নিয়েছে, এবং সেই জায়গাতে তাদের 4 জন স্পিনারের বিপক্ষে অস্ট্রেলিয়া দলে এই মুহূর্তে 4 জন স্পিনার। আমি যদি নামগুলো বলতে চাই, অ্যাডাম জাম্পা অবিশ্বাস্য বোলিং করতে পারেন, লেগ স্পিন বোলিংটা, এবং গ্লেন ম্যাক্সওয়েল কিন্তু অফ স্পিন বোলিং করছিলেন। আহমেদাবাদের সেই ফাইনালে তিনিও আসলে পাওয়ার প্লের পরই বোলিংয়ে এসেছিলেন, দারুণ বোলিং করেছিলেন। প্রথম ব্রেক থ্রুটা তিনি এনে দিয়েছিলেন, রোহিত শর্মার উইকেটটা তিনি তুলে দিয়েছিলেন। এবং সেই জায়গায় তানভীর সাঙ্গা, তিনিও আসলে দুর্দান্ত বোলার, আমরা আসলে বিগ ব্যাশে দেখেছি। এবং কুপার কনলি, যিনি আসলে লেফট আর্ম স্পিনার এবং ব্যাটিং অলরাউন্ডার। আসলে 4 জন স্পিনার কিন্তু অস্ট্রেলিয়া দলেও রয়েছে। তো আসলে ওই স্পিনারদের বিপক্ষে স্পিনারদের লড়াইটা হবে। দেখার বিষয় আসলে যে ভারতীয় ব্যাটাররা অস্ট্রেলিয়ান স্পিনারদের কেমন মোকাবেলা করতে পারেন, এবং অস্ট্রেলিয়ান ব্যাটাররা কিন্তু ভারতীয় বোলারদের বিপক্ষে দুর্দান্ত, এবং সেই জায়গাতে আসলে দুর্দান্ত হওয়ার কারণ আছে। কারণ আপনি দেখেন যে অস্ট্রেলিয়ান যারা আছে তারা কিন্তু আসলে ভারতের লিগ খেলে অভ্যস্ত, এবং তারা কিন্তু জানে যে কোন কন্ডিশনে কোন এটা করতে হবে, বা কোন ব্যাটসম্যান কোন স্পিনারের বিরুদ্ধে কিভাবে খেলতে হবে, এটা জানে। কিন্তু ভারতের জন্য কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে একটু টাফ হয়ে যাবে, কারণ অস্ট্রেলিয়ান স্পিনারদের সাথে কিন্তু আসলে ভারত অতটা ইউজড না। না, অবশ্যই আসলে ভারতীয় দল আসলে স্পোর্টিং উইকেটে খেলে অভ্যস্ত। পেসারদের বিপক্ষে তারা দুর্দান্ত ব্যাটিং করে থাকেন, স্পিনারদের বিপক্ষে তারা কিন্তু কোয়ালিটি স্পিনারের বিপক্ষে তারা ভুগে থাকেন, এমনটা আমরা দেখেছি। এর আগে আইসিসি ইভেন্টেও আসলে তারা সেই প্রেশার সিচুয়েশনটা ফিল করেন, যখন কোয়ালিটি স্পিনারের বিপক্ষে তারা মুখোমুখি হন। সেই জায়গাটাতে তারা কিন্তু আসলে ভরকে যান। আমরা যেমনটা দেখেছি 2023 বিশ্বকাপে, আমরা বারবার সেই ম্যাচটাকে টানছি, কারণ সেটি আসলে আমাদের সামনে একটা আসলে ইতিহাস গড়ে দিয়েছিল, যে আসলে স্পিনারদের বিপক্ষে স্পিনিং ট্র্যাক করেও আসলে তারা যেই চ্যাম্পিয়নটা হতে পারেনি। সেই জায়গাতে আরও একবার তারই পুনরাবৃত্তি হতে পারে। দুবাইয়ের উইকেটে স্পিনাররা দুর্দান্ত বোলিং করতে পারেন, এবং সেই জায়গাটাতে অস্ট্রেলিয়া দল খানিকটা এগিয়ে থাকবে, যদিও তারা তরুণ দল। এবং ভারতীয় দল চাইবে যে আসলে অতীতের যেই রেকর্ড, সেই রেকর্ড ছিন্ন ভিন্ন করে তারা আসলে কামব্যাক করতে চাইবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। দর্শক, আবারও স্বাগত নিউজ 24 এর চ্যাম্পিয়ন্স জার্নিতে। আমরা কথা বলছিলাম ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে। আমাদের সঙ্গে যুক্ত আছেন আশিক সরোয়ার। আশিক, আমরা ভারত এবং অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে কথা বলছিলাম। ইতিমধ্যে টসের খবরটা আমরা আসলে জেনে গেছি, দর্শকদের সঙ্গে এটা নিয়ে আলোচনাও হয়েছে, এবং একাদশটাও কিন্তু আমরা হাতে পেয়েছি। আজকে একাদশগুলো কেমন হয়েছে? আপনি বলছিলেন যে স্পিনারদেরকে বেস করে কিন্তু আসলে যেহেতু পিচ করা হয়েছে, এবং একাদশে কিন্তু প্রতিটা দলই 4টা করে স্পিনার রেখেছে, তার মানে আজকের যুদ্ধটা আসলে স্পিনারদের মধ্যে, এবং স্পিনারদেরকে যে ব্যাটসম্যানরা ভালো সামলাতে পারবে তারাই আসলে ম্যাচ জেতার সম্ভাবনা অনেক বেশি। যদিও টসে জিতে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে, অস্ট্রেলিয়ার কন্ডিশনটা কেমন হতে পারে এবং কত রান করলে ভারতকে আটকানো যেতে পারে? শুরুতেই আসলে যেই কত রান করলে সেই প্রশ্নের উত্তরই আসলে দিতে চাই। দুবাইয়ের উইকেটে আমরা যদি দেখি, ফার্স্ট ইনিংস স্কোর, এভারেজ ফার্স্ট ইনিংস স্কোর হচ্ছে 239, এবং 250-60 রান করতে পারলেই কিন্তু যে কোনো দল ফাইট দিতে পারে। এবং সেই জায়গাটাতে অস্ট্রেলিয়া আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। ব্যাটিংয়ের সিদ্ধান্ত যখন নিয়েছে, তখন তারা 280 কিংবা 300-র কাছাকাছি রান করতে চাইবে। যেমনটা আমরা একাদশে পরিবর্তন দেখতে পাচ্ছি, অস্ট্রেলিয়ার একাদশে 2 জন স্পিনারকে তারা নিয়েছেন, যাদেরকে আসলে হয়তো ভারতীয়রা খুব বেশি মোকাবেলা করেননি। অ্যাডাম জাম্পা রয়েছেন, গ্লেন ম্যাক্সওয়েল রয়েছেন, তাদেরকে কিন্তু আসলে ভারতীয় ব্যাটাররা মোকাবেলা করেছেন। যদিও জাম্পা কোয়ালিটি স্পিনার, যে কোনো উইকেটে যে কোনো সিচুয়েশনে তিনি ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন, এবং ম্যাক্সওয়েলও কিন্তু কার্যকর বোলিংটা করে থাকেন। এবং তার সেই জায়গাটাতে
কুপার কনলিকে নেওয়া হয়েছে, যিনি আসলে লেফট আর্ম স্পিনার এবং ব্যাটিং অলরাউন্ডার মূলত। ম্যাক্সওয়েলের সাথে তিনি হয়তো যে তাদের যে পঞ্চম বোলারের কোটাটা পূরণ করে দিতে পারেন। এবং আরও একজন স্পিনারকে কিন্তু একাদশে নেওয়া হয়েছে, তানভীর সাঙ্ঘা, যাকে আসলে ভারতীয়রা খুব বেশি ম্যাচ মানে মোকাবেলা করেনি, তাকে হয়তো খুব একটা চেনেও না, আসলে হয়তো দেখে থাকবে, কিন্তু তার বিপক্ষে খেলার যে অভ্যাসটা সেটি কিন্তু তাদের নেই। তানভীর সাঙ্ঘা বিগ ব্যাশে দুর্দান্ত বোলিং করেছেন এবং ভারতীয় দলের বিপক্ষে কিন্তু অস্ট্রেলিয়া 4 স্পিনার নিয়ে গিয়েছে। স্পিনারদের বিপক্ষে স্পিনারদের মোকাবেলা, যেমনটা আপনি বলছিলেন, সেই জায়গায় তানভীর সাঙ্ঘার কথা বলেছিলেন, উনি কি ভারতীয় বংশোদ্ভূত? উনি ভারতীয় বংশোদ্ভূত এবং তিনি অস্ট্রেলিয়ান নাগরিক। ভারতীয় বংশোদ্ভূত স্পিনাররাই আসলে বিশ্বের অন্যান্য যে দেশ সেই জায়গাটাতে আসলে রাজত্ব করে থাকেন। তার মানে হচ্ছে ভারতকে দিয়ে ভারতকে প্রতিহত করতে চায় অস্ট্রেলিয়া, ব্যাপারটা হচ্ছে এরকম আসলে ঘটতে পারে। তানভীর সাঙ্ঘা কিন্তু যুব বিশ্বকাপে অস্ট্রেলিয়া দলের হয়েই খেলেছেন এবং তিনি আসলে দারুণ একজন বোলার, যিনি আসলে রিস্ট স্পিনার। এবং তানভীর সাঙ্ঘা আজকের ম্যাচে দারুণ কার্যকর হতে পারেন। রাচিন রবীন্দ্রকে আমরা দেখেছি, যিনি আসলে ভারতীয় উপমহাদেশের দুর্দান্ত ব্যাটিং বোলিং করে থাকেন। এবং তানভীর সাঙ্ঘা যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির যেই মঞ্চে সুযোগটা পেয়েছেন, সেমিফাইনালের মতো মঞ্চ, ভারতের মতো আসলে বড় প্রতিপক্ষ, সেই জায়গাটাতে তিনি নিজের জাত চেনানোর অবশ্যই চেষ্টাটা করবেন। এবং আরো একজন, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটা টিম প্ল্যানিং এর, আপনি দেখেন যে অস্ট্রেলিয়ার মাস্টার মাইন্ড প্ল্যানিং যে আছে, সেই প্ল্যানিং এর একটা অংশও হতে পারে। কারণ ভারত কিন্তু আসলে অস্ট্রেলিয়া কিন্তু জানে যে ভারত একটা স্পিনিং ট্র্যাক করার চেষ্টা করবে এবং সেখানে স্পিনারদের কার্যকারিতা আসবে। এবং ভারতের বিপক্ষে একাদশ সাজাতে হলে কিন্তু মাঠে ক্রিকেটটা মানে সবসময় কার্যকরী না, মাইন্ড গেমেরও ব্যাপার আছে। এবং এই যে নতুন একজনকে ভারতের মুখোমুখি করে দেওয়া একজন আননোন বোলারকে, আননোন স্পিনারকে, যেটা কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদেরকে আসলে বিপদে ফেলবে। কারণ আপনি যখন দেখবেন যে আপনি একজন বোলারকে চেনেন না, তার সম্পর্কে আপনার কোনো রকম কোনো ধারণা নাই, আপনি কিন্তু আসলে শুরুর দিকে বুঝতে পারবেন না। যেটা আমাদের হয়েছিল মোস্তাফিজের ক্ষেত্রে আর কি, শুরুর দিকে যখন সে বোলিং করতো, অপোনেন্ট তাকে চিনতো না এবং সে কিন্তু তার কাটার থেকে শুরু করে স্লোয়ার থেকে শুরু করে সবকিছু ইউজ করে খুব ম্যাচ জেতানো পারফরমেন্স করতেন। সো অস্ট্রেলিয়ার মনে হয় এরকমই একটা পরিকল্পনা আছে যা তাকে নিয়ে। অবশ্যই আসলে আপনি যদি দেখেন, ভারতীয় ব্যাটাররা কিন্তু পেস বোলারদের বিপক্ষে দুর্দান্ত, এবং অস্ট্রেলিয়ান যে পেসাররা রয়েছেন তারাও কিন্তু আসলে ওই বিশ্বমঞ্চে খুব বড় নাম নয়। সেই জায়গাটাতে আসলে ভারতীয় ব্যাটাররা অস্ট্রেলিয়ান পেসারদের বিপক্ষে কিন্তু দারুণ কার্যকর হতে পারতেন। এবং সেই জায়গাটাতে আসলে স্পিনারদের উপর আসলে অস্ট্রেলিয়ানরা যেই টিম প্ল্যানটা করেছে, স্পিনারদের ঘিরেই যে প্ল্যানিংটা করেছে, সেই জায়গাটাতে তারা আসলে সফল হতে পারবে কিনা সেটি দেখার বিষয়। দর্শক, আমরা দেখছিলাম চ্যাম্পিয়ন্স জার্নি, এবং চ্যাম্পিয়ন্স জার্নির আগামী পর্বে আমরা থাকবো অন্য একটি ম্যাচের বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।